আরো একবার তোমাদের প্রত্যেককে আমাদের এলিটে স্বাগত। আমরা স্বাস্থ্য রোগ চ্যাপ্টারটা পড়ছি। অলরেডি অনেকগুলো ক্লাস তোমাদের হয়ে গেছে। আমরা আজকে ভাইরাস ঘটিত রোগ সম্পর্কে আরেকটু বেশি পরিমাণে জানবো। অলরেডি আগের ক্লাসে কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ বা ভাইরাস ঘটিত রোগ সম্পর্কে আলোচনা করেছি, সেখানে কিছু ছোট ছোট টপিক ছিল। এই ক্লাসে আমরা এইডসটাকে একটু আলাদা করে রেখেছি, কারণ এইডস সম্পর্কে আর একটু বেশি ডিটেলসে আমাদের পড়তে হবে। যেহেতু আগেই বললাম যে এইডস এই শব্দটার সাথে কম বেশি হয়তো প্রত্যেকেই পরিচিত। অনেকের অনেক রকম মিসকনসেপশন এর জন্য রয়েছে যে এইডস হয়তো ছোঁয়াচে, মারাত্মক কিছু একটা ব্যাপার। তো সেই জিনিসগুলো আজকের ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। এলিটাইপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচারদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। তো আজকে জেনে নেব এইডস কি, এইডস কিভাবে ছড়ায় এসব। তো প্রথমেই বললাম যে এটা একটা ভাইরাস ঘটিত রোগ, কোনো একটা ভাইরাসের প্রভাবে এইডস হয়। তো এইডস এর ভেতরে যাওয়ার আগে প্রথমে আমরা দেখে নেব যে এইডস এটা কি। প্রথমেই কোশ্চেনে চলে আসি যে এইডস এর পুরো নাম কি। এইডস এর পুরো নাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তাহলে 4টে শব্দ রয়েছে, অ্যাকোয়ার্ড, ইমিউনো ডেফিসিয়েন্সি, এটা একটু একসাথে, আর সিনড্রোম। অ্যাকোয়ার্ড প্রত্যেকটার মানে আমাদের জানতে হবে। তো সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড মানে অর্জিত, অর্থাৎ এটা জন্মগত, বংশগত বা জিনগত কোনো রোগ নয়। এটা হচ্ছে এক ধরনের অর্জিত রোগ, যেটা আমার জীবন দশায় যে কোনো সময় আমার হতে পারে। নেক্সট হচ্ছে ইমিউনো ডেফিসিয়েন্সি। ইমিউনো মানে আমরা প্রত্যেকে এতদিনে জেনে ফেলেছি যে ইমিউনো মানে হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ ইমিউনো ডেফিসিয়েন্সি মানে হচ্ছে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস হয়ে গেছে। আর সিনড্রোম মানে, এটা মনে রাখবে, এইডস মাত্র একটা কোনো রোগ নয়, এখানে অনেকগুলো রোগের সংমিশ্রণ আমরা দেখতে পারি। বা এটাকে সিনড্রোম হচ্ছে গ্রুপ অফ সিমটমস। মেইনলি যাদের এইডস ধরা পড়ে তাদের কি দেখা যায়, তারা, এটা তো একটা ভাইরাস ঘটিত রোগ, এই ভাইরাসের থেকেও বেশি অন্যান্য রোগে কিন্তু আক্রান্ত হয় একটু বেশি। যেহেতু এই রোগে ইমিউনো ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে, মানে আমার ইমিউন সিস্টেম, ইমিউনিটি খুবই হ্রাস হয়ে যাচ্ছে। যখনই ইমিউনিটিটা হ্রাস হয়ে যাচ্ছে, আমার কিন্তু অন্যান্য রোগ হওয়ার চান্স বেশি থাকছে। সহজেই ঠান্ডা গরম লেগে যাবে, জ্বর হবে, টিবি হতে পারে, নিউমোনিয়া হতে পারে। এই সমস্ত সিমটমস গুলো কিন্তু এইডস এর দেখা যায়। যেহেতু অনেকগুলো সিমটমস আমরা দেখতে পাচ্ছি, তাই এই সিমটমস গুলোকে একত্রে বলা হচ্ছে সিনড্রোম। আশা করি এইডস এর ফুল ফর্ম তোমাদের বোঝা হয়ে গেছে। অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, অর্থাৎ অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস হয়ে যাচ্ছে। সিমটমস মানে হচ্ছে অনেকগুলো সিমটমস এর সংমিশ্রণ হচ্ছে আমাদের সিনড্রোম। অর্থাৎ এইডস এর ফলে কি হচ্ছে, যে অনেক রকম রোগে আমরা আক্রান্ত হচ্ছি। এখান থেকে অনেক কোয়েশ্চেন আসতে পারে, এইডস এর ফুল ফর্ম কি। মনে রাখবে 1881 সালে প্রথম ইউএসএ তে এই এইডস এর মানে এইডস ধরা পড়েছিল, আর 1886 সালে এর নোমেনক্লেচার, অর্থাৎ এটা যে এইডস সেটা করা হয়। এবার জানতে হবে যে এইডস কেন হচ্ছে। এইডস হয় মেইনলি একটা ভাইরাসের প্রভাবে, যে ভাইরাসের নাম হচ্ছে এইচআইভি ভাইরাস। এবার এইচআইভি ভাইরাসেরও নাম আমাদের জানতে হবে। এইচআইভির পুরো নাম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এবার
এইচআইভি কারোর মধ্যে থাকলেই যে মানে এইচআইভি পজিটিভ থাকলেই যে সে এইডস রোগে আক্রান্ত হবে সেটা কিন্তু না, সে হতেও পারে নাও হতে পারে, কিন্তু এইডস এর হয় যে ভাইরাসের কারণে সেটা হচ্ছে এইচআইভি। এটা হচ্ছে আমাদের এইচআইভির গঠন। মনে রাখবে এটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস। ভাইরাস বিভিন্ন রকমের হতে পারে। আরএনএ ভাইরাস কেন বললাম, কারণ এর মধ্যে যে জেনেটিক ম্যাটেরিয়ালটা থাকে সেটা হচ্ছে আরএনএ। আমরা জানি যে প্রত্যেকটা জীবের মধ্যে কিছু না কিছু জেনেটিক বস্তু থাকে যেটা বংশ পরম্পরায় এক বংশ থেকে পরের বংশে সঞ্চালিত হয়। এবার সেটা ডিএনএ হতে পারে, আরএনএ হতে পারে। উচ্চ শ্রেণীর যে সমস্ত প্রাণীরা রয়েছে বা জীবেরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ডিএনএ সাধারণত জেনেটিক বস্তু হয়ে থাকে। ডিএনএ আরএনএ দুটো কখনোই একসাথে জেনেটিক বস্তু হবে না। এই ধরনের যে ভাইরাসের কথা আমরা পড়ছি এইচআইভি ভাইরাস, সেটা হচ্ছে এক ধরনের আরএনএ যুক্ত ভাইরাস, অর্থাৎ জেনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে আরএনএ। এবার কথা হচ্ছে যে উচ্চ শ্রেণীর যে সমস্ত জীব রয়েছে তাদের ক্ষেত্রে যে শুধু ডিএনএই থাকে সেটা না, আরএনএও থাকতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে ডিএনএ হচ্ছে জেনেটিক বস্তু, আরএনএ বিভিন্ন অন্যান্য রকমের কাজের জন্য সহায়তা করে থাকে। তাহলে এটা হচ্ছে এক ধরনের আরএনএ ভাইরাস। আবার এটা আবার এক ধরনের রেট্রোভাইরাস। রেট্রোভাইরাস কি, যে সমস্ত আরএনএ যুক্ত ভাইরাসের ক্ষেত্রে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, কি বললাম, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এই এনজাইমটা থাকে তাদেরকে বলা হয় রেট্রোভাইরাস। তাহলে এখানে একটা প্রশ্ন আসলো যে রেট্রোভাইরাস কাকে বলবো, যে সমস্ত আরএনএ যুক্ত ভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এই উৎসেচকটি থাকে তাকে আমরা বলবো হচ্ছে রেট্রোভাইরাস। সব আরএনএ যুক্ত ভাইরাস কিন্তু রেট্রোভাইরাস না, যাদের থাকবে তারাই হচ্ছে আমার এই রেট্রোভাইরাসের ক্যাটাগরিতে পড়বে। নেক্সট দেখবো আমরা যে এই যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজটা বললাম, এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজের কাজ কি। তোমরা যদি মনে করে দেখতে পারো, আগের সেমিস্টারে মোস্ট প্রবাবলি আমরা সেন্ট্রাল ডগমা সম্পর্কে পড়েছি, যখন আমরা রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন পড়ছিলাম। সেন্ট্রাল ডগমা বলে একটা প্রসেস পড়েছি। ন্যাচারালি কি হয়, এই হচ্ছে কোষ, কোষের মধ্যে থাকে হচ্ছে আমার নিউক্লিয়াস, এই পোর্শনটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে আদার্স যে সমস্ত কোষ অঙ্গাণুগুলো আছে সেগুলো থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, সেন্ট্রোজোম, এই সমস্ত কোষাঙ্গাণু থাকে। নিউক্লিয়াসের মধ্যেও অনেক কিছু আছে, মেইন যেটা রয়েছে সেটা হচ্ছে আমার জেনেটিক ম্যাটেরিয়াল। জেনেটিক ম্যাটেরিয়াল একটু আগেই বললাম দুই ধরনের হতে পারে, আরএনএ অথবা ডিএনএ। ধরে নিই এখানে আছে হচ্ছে আমার এটা ডিএনএ। ডিএনএ তে কি হয়, ডিএনএ থেকে প্রথমে আরএনএ তৈরি হয়। ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হচ্ছে এই প্রসেসটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। আবার যদি ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলি রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ। আবার আরএনএ থেকে কি হয়, আরএনএ থেকে তৈরি হয় আমার প্রোটিন। মেইনলি এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। আরএনএ তিন প্রকারের হয়, আরআরএনএ, টিআরএনএ, এমআরএনএ। তার মধ্যে যে এমআরএনএ আছে সেখান থেকে তৈরি হয় প্রোটিন। এই প্রসেসটাকে আমরা বলবো ট্রান্সলেশন। এই যে পুরো জিনিসটা প্রত্যেকটা কোষের মধ্যে ঘটছে, প্রত্যেকটা জীবের মধ্যে ঘটছে, এটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। এবার আমাদের প্রশ্নে চলে আসি যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজের কাজ কি। আমরা দেখলাম এই যে ভাইরাসটা আছে, এই ভাইরাসের মধ্যে হচ্ছে আরএনএ আছে। এবার আরএনএ থেকে কি হয়, আমরা এখানে দেখলাম যে ডিএনএ থেকে আরএনএ হচ্ছে, আরএনএ থেকে তারপরে প্রোটিন হচ্ছে, আর ডিএনএ থেকে ডিএনএ ট্রান্সফর্মটা দেখলাম, কিন্তু কোথাও বলিনি যে আরএনএ থেকে ডিএনএ এই জিনিসটা হচ্ছে। কিন্তু যাদের ক্ষেত্রে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকটা থাকে, এটা একটা এনজাইম, তাদের ক্ষেত্রে দেখা যায় আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। কোন এনজাইমের প্রভাবে? এটা হচ্ছে আমাদের রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এই উৎসেচকের মাধ্যমে আরএনএ থেকে ডিএনএ হয়, এরপরে এই ডিএনএ থেকে আবার এমআরএনএ হবে, এমআরএনএ থেকে
তৈরি হবে আমাদের প্রোটিন। তাহলে একটা স্টেপ এখানে আমরা একটু অন্যরকম দেখলাম। যেহেতু আরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজের মাধ্যমে, তাই এই ভাইরাসগুলো হচ্ছে আমাদের রেট্রো ভাইরাসের মধ্যে পড়ছে। আর এখানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজের কাজ কি? আরএনএ থেকে ডিএনএ তৈরি করা। রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেসটা হচ্ছে আমাদের রিভার্স ট্রান্সক্রিপশন। এখানে রিভার্স বানানটা ভুল হয়েছে, এটা হবে রিভার্স। এবার ইমিউনোডেফিসিয়েন্সি যে ডিজিজ গুলো বলছি সেটার দুটো ভাগ হয়। এক হচ্ছে প্রাইমারি, দ্বিতীয় হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারির উদাহরণ হচ্ছে স্কিড, অর্থাৎ সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি ডিজিজ। আর সেকেন্ডারির উদাহরণ হচ্ছে আমার এইডস। প্রাইমারি কারা আর সেকেন্ডারি কারা? প্রাইমারি হচ্ছে তারাই যেগুলো আমার বংশগত বা জিনগত হয়, অর্থাৎ এদের জন্ম থেকেই বা বলতে পারি যে মানে বংশাণু পরম্পরায় এটা সঞ্চারিত হয়েছে। এদের কোন রকম টি সেলস বা ইমিউন সেলস গুলো একদমই থাকে না, সহজেই আক্রান্ত হয়ে পড়ে। সেকেন্ডারি ক্ষেত্রেও সহজে আক্রান্ত হতে পারে, কিন্তু এই জিনিসটা বেশি ডেঞ্জারাস। আর এইডস এর ক্ষেত্রে আমি কি বললাম যে এটা কনজেনিটাল হয় না, অর্থাৎ এটা বংশ পরম্পরায় সঞ্চারিত হয় না, এটা হচ্ছে এক ধরনের অ্যাকোয়ার্ড, জীবন দশা যে কোনো সময় হতে পারে। তো মনে রাখবে যে সেকেন্ডারি ইমিউনোডেফিসিয়েন্সি ডিজিজের উদাহরণ হচ্ছে এইডস। এবার দেখবো যে মোড অফ ট্রান্সমিশন বা এইডস কিভাবে ছড়ায়। ছোট থেকে আমাদের একটা কনসেপ্ট থাকে, বা আমরা যে সময় ছিলাম সেই সময় একটা কথা শুনতাম যে এইডস হচ্ছে ভীষণ ছোঁয়াচে, কারো যদি এইডস থাকে তাহলে তার পাশে বসা যাবে না, তার সাথে খাবার শেয়ার করা যাবে না। তো এই কনসেপ্ট গুলো হচ্ছে ভুল। এইডস কিন্তু ছোঁয়াচে না। এইডস মনে রাখবে এক ধরনের ইনকিউরেবল, মানে যেটা ঠিক হয় না, ইনকিউরেবল এসটিডি। এসটিডি মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। আমরা অনেক রকম এসটিডির কথা পড়েছি, যেমন হেপাটাইটিসের কথা পড়েছি, হারপিসের কথা পড়েছি, আর পড়েছি এইডস। এই তিনটে যে রোগ আছে সেগুলো কিন্তু ইনকিউরেবল এসটিডির মধ্যে পড়ে। এবার এইডস কি কি মাধ্যমে ছড়ায়? এক্স হচ্ছে আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারাকশন। আসলে কি হয় বলতো, এইডস এর যে এই এইচআইভি ভাইরাসটা আছে এটা মেইনলি বডি ফ্লুইডের মধ্যে থাকে। তো যখন আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স করা হয় তখন কি হতে পারে, ভ্যাজাইনাল ফ্লুইড পেনিসের থ্রুতে চলে যেতে পারে, আবার সিমেন কিন্তু ভ্যাজাইনাল ফ্লুইডের মধ্যেও চলে আসতে পারে। তো যদি আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স করা হয় তাহলে কিন্তু এইডস রোগের সম্ভাবনা খুব বেশি বেড়ে যায়। দ্বিতীয় কি হতে পারে, এখানে বলেছে শেয়ারিং নিডলস, অর্থাৎ এই যে আমরা অনেক সময় অনেক রকম রোগে ব্লাড ট্রান্সফিউশন করতে হয়, কারো হয়তো ব্লাড কমে গেছে অ্যাক্সিডেন্টের কারণে, বা কিছু কিছু রোগ আছে যেমন ধরো হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া আর হচ্ছে লিউকেমিয়া। এই ধরনের রোগগুলোতে কিন্তু প্রায় আমাদেরকে ব্লাড দিতে হয়। তো সেই ক্ষেত্রে কি হয়, রিপিটেড ব্লাড দিতে থাকলে কিন্তু এই এইডস রোগের ছড়ানোর সম্ভাবনা থাকে। ধরো আমার সামনে কোনো একটা ব্যক্তির এইডস আছে, তার থেকে আমি রক্তটা নিব, আমি তো জানি না তার এইডস আছে, এবার তার থেকে যখন আমি রক্তটা নিচ্ছি ডাইরেক্ট বডি ফ্লুইডের কন্ট্যাক্ট হচ্ছে, সেই ক্ষেত্রে এইডস এর ভাইরাস কিন্তু আবার শরীরের মধ্যে চলে আসতে পারে। আর কি হতে পারে, যারা ড্রাগস দেয় তারা কি হয়, ঝুন্ডের মধ্যে থাকে সবাই একসাথে, একটা ইনজেকশনকে তারা শেয়ার করে ব্যবহার করে। তো ওই ইন্ট্রাভেনাস যে নিডল গুলো হয় বা ইন্ট্রাভেনাস ড্রাগ যারা কনজিউম করে তাদের ক্ষেত্রেও এইডস হওয়ার প্রবণতা কিন্তু অনেকটাই বেশি বেড়ে যায়। আর হতে পারে ইনফেক্টেড
মায়ের থেকে বাচ্চার মধ্যে কিন্তু প্রবেশ করতে পারে। ধরো কোনো প্রেগনেন্ট ওমেন আছে, সে তার মধ্যে এইডস আছে, এবার কি হতে পারে তার শরীর থেকে মানে মায়ের শরীর থেকে এইডস এর এইচআইভি যে ভাইরাস আছে সেটা প্লাসেন্টা ক্রস করে বাচ্চার মধ্যে আসতে পারে, তো এইভাবেও ছড়াতে পারে। এবার একটু আগে আমি তোমাদের বলেছি এইডস কিন্তু অ্যাকোয়ার্ড একটা ডিজিজ, এটা কোনো জিনগত বংশগত রোগ নয়, কিন্তু এই ক্ষেত্রে আবার বললাম যে প্লাসেন্টাকে ক্রস করতে পারে। হ্যাঁ, প্লাসেন্টাকে ক্রস করতে পারলেও এটা কিন্তু জিনগত কোনো ডিজিজ নয়, তো সেই জন্য এইডস হচ্ছে নন কনজেনিটাল ডিজিজ, অর্থাৎ মায়ের শরীর থেকে হয়তো প্লাসেন্টা ক্রস করে আসলেও এটা বংশ পরম্পরায় কিন্তু সঞ্চারিত হবে না, লাইফ টাইমে যখন ইচ্ছে সেটা হতে পারে। আরো হতে পারে এই যে সেক্সুয়াল যেটা বললাম আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারঅ্যাকশন, যাদের মাল্টিপল পার্টনার থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এইডস হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। এবার দেখবো কারা বেশি আক্রান্ত হয়। যাদের দেখলাম হয় তারাই বেশি আক্রান্ত হয়, মানে ঘুরিয়ে কান ধরার মতো ব্যাপার। কাদের হয় বেশি? যাদের মাল্টিপল পার্টনার থাকে। একটা কথা শুনতাম যে যা ট্রাক ড্রাইভার বা লরি ড্রাইভার যারা বেশি হয় তাদের অনেক মাল্টিপল পার্টনার থাকে, তাদের হওয়ার বেশি চান্স থাকে। বা যারা প্রস্টিটিউট হয় তাদেরও কিন্তু অনেক বেশি হওয়ার চান্স থাকে। আর কাদের হওয়ার চান্স থাকে? ইনফেক্টেড মা যারা রয়েছে, ইনফেক্টেড মায়েদের থেকে বাচ্চাদের হওয়ার চান্স থাকে। যারা ড্রাগ নেয়, বিশেষ করে ইন্ট্রাভেনাস ড্রাগ যারা নেয় তাদের হওয়ার বেশি চান্স থাকে। কিসিং বা হাগিং এর কারণে কিন্তু এই এইডস হয় না। এবার কথা হচ্ছে যে আমি বলেছিলাম যে বডি ফ্লুইডে এই এইডস ভাইরাস থাকে, তার কারণে এইডস ছড়ায়। তাহলে স্যালাইভার থ্রুতেও ছড়াতে পারে, কিন্তু স্যালাইভার থ্রুতে ছড়ায় না, কারণ স্যালাইভার মধ্যে খুব একটা বেশি পরিমাণে এইডস ভাইরাসটা থাকে না, যতটা ভ্যাজাইনাল ফ্লুইড বা সিমেন বলো বা ব্লাডে থাকে তার তুলনায় অনেকাংশে কম স্যালাইভার মধ্যে থাকে। এবার স্যালাইভার থ্রুতে ছড়াতে গেলে প্রায় বলা হয় যে 3 লিটার স্যালাইভা তোমাকে কনজিউম করতে হবে, তারপরে গিয়ে কিন্তু তোমার এইডস হতে পারে। তাহলে স্যালাইভার থ্রুতে এইডস ছড়ায় না। এবার এইচআইভি ভাইরাসের স্ট্রাকচারটা আমরা দেখব। এইচআইভি ভাইরাস প্রথমেই আমরা ফুল ফর্ম পড়ে নিয়েছি যে এটা হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, যার কারণে এইডস হচ্ছে। এইচআইভি পজিটিভ মানে যে এইডস হবে সেটা নয়, হতেও পারে নাও হতে পারে। এইচআইভি ভাইরাস মনে রাখবে একটা এনভেলপড ভাইরাস। এনভেলপ কি? দেখবে বাড়িতে এখন তো চিঠির আদান প্রদান সেরকম হয় না, কিন্তু অফিসিয়াল অনেক কিছুই চিঠির মাধ্যমে হয়। তো চিঠিটা কিসের মাধ্যমে আসে? একটা খামের মধ্যে আসে, এই খামটাকে বলা হয় এনভেলপ। ঠিক একই রকম ভাবে আমি যদি এই এইচআইভি ভাইরাসকে একটা খামের মধ্যে বা একটা বক্সের মধ্যে ভরে দিই, পার্সেলের মতো করে দিই, তাহলে সেটা খামের মধ্যে ঢুকে গেল। এই ধরনের যে ভাইরাস গুলো থাকে যেগুলো খামের মধ্যে রাখছি তাদেরকে বলা হয় এনভেলপড ভাইরাস। এটা এক ধরনের আরএনএ যুক্ত ভাইরাস। আরএনএর মধ্যেও এটা হচ্ছে রেট্রো ভাইরাস। মনে রাখবে এই আরএনএ যুক্ত ভাইরাসে কিন্তু এগুলো সিঙ্গেল স্ট্র্যান্ড হয়। এবার সিঙ্গেল স্ট্র্যান্ড আর ডাবল স্ট্র্যান্ড কোনটা? ডিএনএ এর গঠন যদি তোমরা পড়ে থাকো তাহলে সবসময় দেখবে আমরা ডিএনএটা কি করি, এইরকম ভাবে আঁকি একটা, আর এর সাথে এরকম ভাবে একটা, মানে দুটো স্ট্র্যান্ড কিন্তু এঁকেছি, তাই এটা হচ্ছে ডাবল স্ট্র্যান্ড। যদি আমি ডিএনএটাকে এইভাবে আঁকতাম তাহলে আমি বলতাম এটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড। একই রকম ভাবে আরএনএও সিঙ্গেল স্ট্র্যান্ড হতে পারে, ডাবল স্ট্র্যান্ড হতে পারে। এইচআইভি এর ক্ষেত্রে এটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড। আর কটা আরএনএ থাকে? এর মধ্যে দুটো আরএনএ থাকে, আর প্রত্যেকটা আরএনএ তে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এই উৎসেচকটা কিন্তু থাকবে। দেখে নি, এই হচ্ছে একটা আমার আরএনএ,
এটা হচ্ছে আরেকটা আরএনএ। দুটো কিন্তু আলাদা, দুটো কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড না, সিঙ্গেল স্ট্যান্ডে দুটো আরএনএ রয়েছে। প্রত্যেকটা আরএনএ এর সাথে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ রয়েছে। এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজের কাজ আমরা আগে পড়লাম, যে আরএনএ থেকে ডিএনএ তে পরিণত হতে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ সাহায্য করে। এবার এই যে জেনেটিক ম্যাটেরিয়ালটা আছে তাকে ঘিরে প্রোটিনের একটা কোট থাকে, মানে প্রোটিন দিয়ে তাকে আমি ঘিরে দিয়েছি, আর এই প্রোটিন কোটের বাইরে আরো একটা লেয়ার থাকে। ভেতরের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি প্রোটিন লেয়ার, সেটা হচ্ছে আমার P24 এর নাম, আর বাইরে যেটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় P17। এবার এই প্রোটিন লেয়ারকে ঘিরেও কিন্তু বাইরে আরো একটা কোট থাকে, মেইনলি যেটাকে আমরা এনভেলপ বলছি। এই যে মোটা যে লেয়ারটা দেখতে পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে এনভেলপ। এটা অ্যাকচুয়ালি লিপিড দিয়ে তৈরি, বা গ্লাইকোলিপিডও আমরা বলতে পারি। আর এর মধ্যে কিছু ট্রান্সমেমব্রেন প্রোটিন থাকে। ট্রান্সমেমব্রেন প্রোটিন কোনগুলো? যে সমস্ত প্রোটিনগুলো এই লিপিড লেয়ারকে ভেদ করে আছে তাদেরকে আমরা ট্রান্সমেমব্রেন প্রোটিন বলি। মেইনলি এগুলো হচ্ছে আমার গ্লাইকোপ্রোটিন, অর্থাৎ প্রোটিন এবং কার্বোহাইড্রেট এই দুটো জিনিস দিয়ে তৈরি। এবার এটা দুটো অংশে যে স্পাইকের মতো করে গেঁথে আছে, এটা হচ্ছে আমার গ্লাইকোপ্রোটিন। এবার এই গ্লাইকোপ্রোটিন গুলো হচ্ছে দুই ধরনের হয়, মেইনলি দুটো অংশ দিয়ে তৈরি হয়। দুই ধরনের না, গ্লাইকোপ্রোটিনের দুটো অংশ থাকে। প্রথমত আমরা একটা মাথার মতো অংশ দেখতে পাচ্ছি, আরেকটা দেখতে পাচ্ছি পায়ের মতো অংশ। মাথার মতো যে অংশটা রয়েছে সেটাকে বলা হয় GP120, আর পায়ের মতো যে অংশটা আছে সেটাকে বলা হচ্ছে GP41। এটা হচ্ছে এক ধরনের গ্লাইকোপ্রোটিন বা স্পাইক প্রোটিনও বলতে পারি, যেটা লিপিড মেমব্রেনের মধ্যে গেঁথে আছে। এই যে লিপিড মেমব্রেনটা আছে, এটা কোথা থেকে উৎপত্তি হয়েছে? এটা হোস্ট সেলের প্লাজমা মেমব্রেন থেকে সিনথেসিসটা হয়েছে। আমরা পরে দেখছি যে GP120 প্রোটিন বা এই যে আমরা গ্লাইকোপ্রোটিনের কথা বললাম তার কাজ কি। তাহলে এইচআইভি স্ট্রাকচারটা বোঝা গেছে। এখানে খুব কমপ্লেক্স করে দেওয়া আছে, ইজি করে আঁকবে, মানে এরকম ভাবে দুটো আরএনএ স্ট্র্যান্ড দেখাবে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ দেখাবে। এটা হয়ে গেল ভেতরের যে প্রোটিন অংশ, এটা হয়ে গেল বাইরের প্রোটিন অংশ, আর তার সাথে কি করবে? আর একটা মোটা করে অংশ দেখিয়ে দেবে, যেটা হয়ে গেল আমার লিপিডের অংশ, আর এইভাবে বাকি স্পাইক প্রোটিন গুলো দেখিয়ে দেবে। এত কমপ্লেক্স করে আঁকার কোনো দরকার নেই। এবার দেখব ডায়াগনোসিস, বা কারো যদি এইডস হয় তাহলে তাকে আমি কিভাবে শনাক্ত করতে পারি। আচ্ছা, ডায়াগনোসিস করার আগে মোড অফ অ্যাকশন, এটা কিভাবে কি আমাদের ক্ষতিগ্রস্ত করে সেটা দেখে নাও। কিভাবে ছড়ায় সেটা তো বুঝে গেছি, যে ব্লাডের থ্রুতে ছড়াতে পারে, মায়ের থেকে বাচ্চার হতে পারে, বা আনপ্রোটেক্টেড ইন্টারকোর্সের মাধ্যমেও হতে পারে। ধরো এই যে এইডস ভাইরাসটা আছে, সে কি করলো? আমার শরীরের মধ্যে প্রবেশ করেছে, ঠিক আছে, আমার শরীরের মধ্যে চলে এসেছে। এবার আমার শরীরে আসার পরে এর কাজ কি হবে? এর কাজ হচ্ছে আমার ইমিউন সিস্টেমকে সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত করে দেওয়া, যাতে সহজেই আমি অন্যান্য রোগের কবলে পড়ে যাই। যখন এইচআইভি ভাইরাস আবার শরীরের মধ্যে আসে, মেইনলি কি করে? দুই ধরনের সেলকে এর টার্গেট করে। এক হচ্ছে ম্যাক্রোফাজ, আর দ্বিতীয় হচ্ছে টি হেল্পার সেল। টি হেল্পার সেলের কথা মনে করে দেখো, আমরা আগেও কিন্তু পড়েছি, যখন সেল মিডিয়েটেড ইমিউনিটি, অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি পড়েছিলাম অ্যাকচুয়ালি, তখন আমরা কিন্তু টি সেলের কথা পড়েছি, টি সাইটোটক্সিক সেলের কথা পড়েছি। তো তার মধ্যে যে টি হেল্পার সেল আছে, একে আক্রান্ত করে। টি হেল্পার সেলকে আক্রান্ত করলে টি হেল্পার সেলগুলো কিন্তু বাঁচতে পারে না, কিন্তু ম্যাক্রোফাজকে সহজে আক্রান্ত করতে পারে না। ধরো এই ভাইরাসটা আছে, আর এখানে হচ্ছে আমার ম্যাক্রোফাজ আছে। এই ভাইরাসের মধ্যে ওই
জিপি প্রোটিনটা আছে, যার মধ্যে হচ্ছে জিপি মাথাটা হচ্ছে 120। আর আমার এই ম্যাক্রোফাজের মধ্যে রয়েছে একটা রিসেপ্টর, সেটাকে বলা হয় CD4 রিসেপ্টর। এরা দুজন হচ্ছে তালা চাবির মতো। যখন এদের দুজনের মধ্যে কন্ট্যাক্ট হবে তখন ধরো এটা হচ্ছে তালা আর এটা হচ্ছে CD4টা হচ্ছে চাবি। চাবি দিয়ে তালাটা খুলে গেল, এতক্ষণ কিন্তু বন্ধ ছিল, কন্ট্যাক্ট হওয়ার পর তালাটা খুলে গেল। তারপরে কি করবে, এই যে এর জেনেটিক ম্যাটেরিয়ালটা আছে, এই ভাইরাসটা, এই জেনেটিক ম্যাটেরিয়ালটা এই ম্যাক্রোফাজের মধ্যে ইনসার্ট করে দেবে। কি করবে, এই জেনেটিক ম্যাটেরিয়ালটা এখন এই ম্যাক্রোফাজের মধ্যে চলে আসবে। ম্যাক্রোফাজের মধ্যে আসার পর কি হবে, ম্যাক্রোফাজের মধ্যে যখন সে আসবে তখন এটা হচ্ছে এখন হোস্ট সেল, পোষক কোষ। হোস্ট সেলে মেশিনারিকে বা বিভিন্ন পদ্ধতিকে কাজে লাগিয়ে এই যে ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়ালটা চলে এসেছে, তার মধ্যে আমরা কি পেয়েছিলাম, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকটা পেয়েছিলাম। এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকটা কাজে লাগিয়ে এই হোস্ট সেলের মধ্যে কি করবে, আরএনএ থেকে ডিএনএ তৈরি করবে। এটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকের মাধ্যমে। এরপর আবার ডিএনএ থেকে তৈরি হবে এমআরএনএ, এমআরএনএ থেকে তৈরি হবে প্রোটিন। আর আস্তে আস্তে নিজের সংখ্যাও কিন্তু বাড়াতে থাকবে। এইভাবে পুরো কোষে ছড়িয়ে পড়বে আর আমার ইমিউন সিস্টেমকে সম্পূর্ণভাবে উইক করে দেবে। এটাই হচ্ছে আমার এইচআইভি ভাইরাসের কার্যপ্রণালী, মানে কিভাবে সে পোষক কোষকে আক্রান্ত করে। বোঝা গেছে নিশ্চয়? এবার যদি এইডস হয়ে থাকে তাহলে আমি কি করে বুঝবো? এইডস হলে তো বলেছি যে বিভিন্ন রকম, একটা কোনো সিমটমস থাকে না, অনেক রকমের সিমটমস কিন্তু হতে পারে। মোটামুটি এইচআইভি ভাইরাসের ঢোকার পরে 3-4 মাস থেকে কিন্তু 8-10 বছরও লেগে যেতে পারে এই সিমটমস গুলো প্রকাশ হতে। ডায়াগনোসিস কিভাবে করব? মেইনলি যে টেস্টের কথা এখানে বলা হয় সেটা হচ্ছে এলাইজা। এলাইজার মাধ্যমে আরো অন্যান্য রোগও টেস্ট করা যায়। অ্যাকচুয়ালি কি করা হয় এলাইজা রোগে, এরকম একটা ছোট প্লেট থাকে যার মধ্যে এরকম কতগুলো ওয়েলস বা গর্ত গর্ত করা থাকে, 96টা গর্ত করা থাকে। এর মধ্যে অ্যান্টিজেন অ্যান্টিবডির ইন্টারাকশন হয়। আমরা জানি যে অ্যান্টিজেন অ্যান্টিবডির ইন্টারাকশনটা খুব স্পেসিফিক হয়, মানে যদি এইডস এর অ্যান্টিজেন থাকে তাহলে এইডস এর অ্যান্টিজেন কিন্তু এইডস এর অ্যান্টিবডির সাথে বাইন্ড করবে, অন্য কোনো রোগের অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে বাইন্ড করবে না। তাহলে এখানে ধরো যে এইডস এর অ্যান্টিজেন যদি থাকে, এর মধ্যে যদি এইডস এর অ্যান্টিবডি দেওয়া হয় তাহলে বাইন্ড হবে। বাইন্ড যদি করে তাহলে এখানে একটা কালার চেঞ্জ হয়। যদি কালার চেঞ্জ হয় তাহলে আমি নিশ্চয়ই কনফার্ম হয়ে গেলাম যে এর এইডস হয়েছে। যদি কালার চেঞ্জ না হয় তাহলে কিন্তু সেখানে ধরে নেওয়া হয় যে এর এইডস হয়নি। তাহলে এলাইজার মাধ্যমে ডায়াগনোসিস করা হয়। এলাইজার পুরো নাম হচ্ছে, এখানে লিখে দিচ্ছি, এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট অ্যাসে। তাহলে এই স্বাস্থ্য আর রোগ চ্যাপ্টারে মেইনলি আমরা দুটো টেস্টের কথা পড়লাম। এক হচ্ছে আমরা পড়েছি টাইফয়েড রোগে ওয়াইডাল টেস্ট করা হয়, আর এইডস কোন মাধ্যমে আমরা কনফার্ম হতে পারি সেটা হচ্ছে, কনফার্ম না মানে জানতে পারি, সেটা হচ্ছে এলাইজার মাধ্যমে। আরো একটা টেস্ট করা হয় যেটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ব্লট। এটা হচ্ছে আমার কনফার্মেটরি টেস্ট, যার মধ্যে নিশ্চিত রূপে জানা যায় যে হ্যাঁ ওই ব্যক্তির এইডস হয়েছে বা হয়নি। লাস্ট আমাদের স্লাইড, সেটা হচ্ছে ট্রিটমেন্ট, যে এইডস রোগের ট্রিটমেন্ট আমরা কিভাবে করতে পারি। যেহেতু আগেই বলেছি যে এইডস নির্দিষ্ট কোনো রোগ নয়, এগুলো অনেকগুলো রোগের সংমিশ্রণ, তাই আমরা যেমন রোগ হবে সেই অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট করব। এইডস রোগে মৃত্যু নিশ্চিত, মৃত্যু কোনোভাবে আটকাতে পারবো না। আমরা কি করতে পারি, তার লাইফ যে জীবন দশা আছে সেটাকে একটু এক্সটেন্ডেড করতে পারি। অর্থাৎ ঠান্ডা লাগলে ঠান্ডা জ্বরের ওষুধ দেব, নিউমোনিয়া হলে সেরকম ট্রিটমেন্ট দেব, টিবি হতে পারে, টিবি হলে টিবির মতো আমরা ট্রিটমেন্ট করব। আর যে ড্রাগটা বেশি ইউজ করা হয় সেটা হলো অ্যান্টি
রেট্রোভাইরাল ড্রাগ। অর্থাৎ একটু আগে আমরা দেখলাম যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজের যে উৎসেচকটা রয়েছে সে কি করছিল, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পদ্ধতিতে তার সমস্ত কার্যপ্রণালী শো করছিল। আমরা যদি সেই পর্যায়ে বা সেই কার্যপ্রণালীটাকে বন্ধ করে দিতে পারি তাহলে কিন্তু অনেকটাই মুক্তি পেতে পারি। সেই জন্য অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগ ইউজ করলে কি হয়, রিভার্স ট্রান্সক্রিপ্টেজের কার্যক্ষমতাটা কিন্তু অনেকাংশে হ্রাস পেতে পারে। এছাড়া যেরকম সিমটমস থাকবে, সিমটমস অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। আর প্রিভেনশন কিভাবে করতে পারি যাতে রোগটা না ছড়ায়, এর জন্য বিভিন্ন এনজিও যেগুলো আছে বা ন্যাকো, দুটোই, ন্যাকো হচ্ছে ন্যাশনাল এইডস কন্ট্রোল এজেন্সি, বিভিন্ন যে সমস্ত সংস্থাগুলো আছে তাদের মাধ্যমে প্রচার করতে পারি, বিজ্ঞাপনের মাধ্যমে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারি। বা ধরো যদি কোনো পপুলেশনে এইচআইভি খুব বেশি দেখি যদি বেড়ে গেছে, তাদেরকে অনবরত কিন্তু ডায়াগনোসিসের মাধ্যমে রাখতে হবে বা তাদেরকে অনবরত ট্রিটমেন্ট করাতে হবে যাতে সেই রোগটা খুব একটা বেশি না ছড়ায়। আর ওষুধ তো বলেই দিলাম যে ট্রিটমেন্ট কিভাবে করতে পারি, যে অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগ দিতে পারি বা সিমটমস দিতে পারি। এখান থেকে আরো একটা কোয়েশ্চেন তোমরা মনে রাখবে যে ওয়ার্ল্ড এইডস ডে কবে পালন করা হয়? এটা হচ্ছে 1 ডিসেম্বর প্রত্যেক বছর পালন করা হয়, যেটা হু থেকে অর্গানাইজ করা হয়েছে। তাহলে আজকের ক্লাসে আমরা এইডস সম্পর্কে একটু ব্রিফ ধারণাই নিয়েছি বলতে গেলে। এর বেশি তোমাদের কিছু জানতে হবে না। মেনলি তোমরা পড়ে রাখবে যে কিভাবে ছড়ায়, কাদের বেশি হয়, কিভাবে আমরা এই থেকে মুক্তি পেতে পারি, আর স্ট্রাকচারটা অবশ্যই ভালো করে পড়বে। পরের ক্লাসে আমরা ক্যান্সার সম্পর্কে জানবো, একই রকম ভাবে ক্যান্সার কি সেটা দেখবো, ক্যান্সারের বৈশিষ্ট্য দেখবো, কেন হয় সেগুলো দেখবো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে।